সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ চাকরির নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন পদের যে পরীক্ষাটি হয়েছিল 7/6/2013 সালে। এই পরীক্ষায় টোটাল টাইম ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ এই 100 নম্বরের বিপরীতে 1 ঘন্টা টাইম ছিল। পদের নাম হচ্ছে প্রবেশন অফিসার। এই পদের ফার্স্টলি আমরা যে গণিত কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনের সলিউশনটি দেখব। দেন পরবর্তী লেকচারে এই ভিডিওর আই বাটনে আপনারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ের কোশ্চেনগুলি পাবেন। এখানে বলা হচ্ছে 0.2 পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ কোনটি? দেখুন 0.2 পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ কোনটি? এটা হচ্ছে একটা আবৃত ভগ্নাংশ দেয়া আছে। সামান্য ভগ্নাংশ যদি আমরা কনভার্ট করতে চাই, এটাকে জাস্ট আমরা এখানে 2 লিখবো। 2 লেখার পর নিচে দিতে হবে যতটা পৌনঃপুনিক আছে ততটা 9 দ্বারা ভাগ। আমরা এখানে একটা পৌনঃপুনিক আছে, সুতরাং একটা 9 দ্বারা ভাগ। এখানে একাধিক পৌনঃপুনিক এভাবে থাকতে পারতো, 0.235 এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, এভাবে কিন্তু থাকতে পারে। বাট এখানে আমাদের একটা পৌনঃপুনিক আছে, এই কারণে আমাদের এখানে একটা 9। তার মানে এই যে পার্টটা আমরা পেয়ে গেলাম, এইটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ বলা হয় এটাকে। তো এভাবে আপনারা এটা করে নেবেন। পৌনঃপুনিক সংক্রান্ত যে রুলস গুলো রয়েছে, এই রুলস গুলো আমাদের পূর্বের লেকচারে দেয়া আছে, এখান থেকে আপনারা এটা দেখে নেবেন। এবারে আমরা আসি 70 নম্বর অঙ্ক। এখানে বলছে 90 কোন সংখ্যার শতকরা 75? 90 কোন সংখ্যার শতকরা 75? তাহলে এটা করার জন্য আমরা এখানে কি করব? 90 লিখব। এইটা কোন সংখ্যার কথা বলা হচ্ছে? এই কোন সংখ্যাটা আমরা x ধরে নিব। x এর শতকরা 75, তার মানে এইটা এই 90 হবে x এর 75%। শতকরার কথা বলছে 75/100। এইখান থেকে জাস্ট আমরা x এর ভ্যালুটা বের করব। এই কথার অর্থ হচ্ছে যে 90 হচ্ছে x এর 75%। এই ধরনের আমরা যদি ক্যালকুলেশন করি, 90 = x * 75 ভাগ হচ্ছে 100। এই ধরনের আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এই 25 দ্বারা এটা কাটলে 3 আসে। 25 দ্বারা যদি এই 100 কে কাটি, তাহলে আমাদের 4×25 কে 100 আসে। এখন দেখুন এখানে আমরা কি লিখতে পারি? x = লিখতে পারি x এর সঙ্গে 3 গুণ অবস্থায় আছে, এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। তার মানে 90 ভাগ এই 3 এবং এই 4 দেখুন নিচে আছে, তাহলে এটা উপরে চলে যাবে ইনটু 4। যদি ক্যালকুলেশন করি, 3 দ্বারা যদি 90 কে কাটি, 3 × 3 = 9, এখানে হচ্ছে 0। তার মানে x এর মান হচ্ছে 3 × 4 = 12, 120। তার মানে এই 90 হচ্ছে 120 এর শতকরা 75 নাম্বার অঙ্কে। এখানে বলা হচ্ছে 5, 11, 19, 29 পরের সংখ্যাটি কত? এটা হচ্ছে একটা ধারা, 5, 11, 19 আর হচ্ছে 29, এবং এর পরের সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে। দেখুন এখানে এই ধরনের ধারা থাকলে আগে আপনাকে সার্টিফাই করতে হবে আসলে ধারাটা কি ধরনের, গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। যদি কোনো ক্যাটাগরিতে না পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা যে কোনো উপায়ে একটা সিস্টেম ফাইন্ড আউট করব এবং এই সিস্টেমের মাধ্যমে এটা করার চেষ্টা করব। দেখুন এই দুটোর ব্যবধানটা যদি আমরা ফার্স্টলি বের করে এটা কোনোভাবে গুণোত্তর ধারা নয়, কারণ ফিগার দেখেই বোঝা যায়। সমান্তর তুলনা সেটার চেষ্টা করি, এজন্য বিয়োগ করে দিই। 11 থেকে যদি 5 বাদ দেন সেক্ষেত্রে 6 আসে। আবার এই যে 19 থেকে যদি আপনি 11 বাদ দেন সেক্ষেত্রে 8 আসে, এবং 29 থেকে যদি আপনি 19 বাদ দেন সেক্ষেত্রে 10 আসে। তাহলে এইখানে দেখুন, এইখানে তাহলে কোন টার্মটা হতে পারে আপনি এই ব্যবধানগুলো দেখলে বুঝতে পারবেন। 5 এর সঙ্গে 6 যোগ করেন 11 আসে, 6 এবার 11 এর সঙ্গে 8 যোগ করেন 19 আসে, এবং এই 19 এর সঙ্গে 10 যোগ করলে 29 আসে। তার মানে এখানে 6, 8, 10, তার মানে এখানে কত হবে? 12 হবে। 5 এর সঙ্গে যদি 6 যোগ করেন 11 পাচ্ছি, 11 এর সঙ্গে যদি 8 যোগ করেন 19 পাচ্ছি, 19 এর সঙ্গে 10 যোগ করলে 29 পাচ্ছি। তাহলে 29 এর সঙ্গে এই 12 যোগ করতে হবে। 29 এর সঙ্গে যদি আপনি 12 যোগ করেন তাহলে কত হয়? 29 আর 10 39, এবারে আরো 2 যোগ করেন 40, 41, তার মানে এখানে 41 হবে। ওকে, তার মানে এই ম্যাথসের পরবর্তী টার্মটা হচ্ছে 41। 69 নম্বর অঙ্ক। এখানে √0.09 এর ভ্যালুটা কত এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখুন এর ভ্যালু বের করার জন্য আমরা কি জানি, বর্গমূলের ক্ষেত্রে প্রতি জোড় উৎপাদকের জন্য একটি মাত্র উৎপাদক আসবে। ঠিক তেমনি
এই যে 0.09 এর জন্য এখানে পূর্ণবর্গ সংখ্যা তো 9, সুতরাং এর জন্য একটা উৎপাদক আসবে, সেটা হচ্ছে আমাদের 3। এখানে দশমিক আছে, এখানে আমরা একটা শূন্য দশমিক দিয়ে দিব। রুট করলে যদি আপনি এটাকে রুট করেন তাহলে উত্তর হবে এটা। ওকে, খুব সিম্পল ক্যালকুলেশন। এরপরে আমরা 83 নম্বর অঙ্কে আসি। 2x² - x - 3 ইকুয়ালস টু কত? 2x² - x - 3 ইকুয়ালস টু কত? দেখুন, এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক যদি বিশ্লেষণ করতে চাই তাহলে এখানে দেখুন 2x² উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে আপনি এইটা দ্বারা এইটাকে গুণ করবেন, তাহলে কত আসে আমাদের? যে দেখুন 2x² ইনটু এখানে হচ্ছে -3 গুণ করলে হচ্ছে 6x² - 6x²। মাঝে এমন কিছু সংখ্যা বসাইতে হবে যে দুইটাকে গুণন করলে এইটা মিলে যাবে এবং যোগ বিয়োগ করলে এই -x² -x মিলে যাবে। তো আমরা এই 6x² কে এভাবে ক্যালকুলেশন করতে পারি, 2x² - 3x - 2x - 3 = 0। এখন দেখুন -x লাগবে এখানে, তার মানে আমি যদি এখানে প্লাস দেই, এখন আমি দেখুন দুইটা জিনিস লিখেছি, একটা হচ্ছে -3x লিখেছি আর একটা +2x লিখেছি, +2x। এখন এই দুটো যদি গুণন করেন আপনি তাহলে মাইনাস মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাস, 3 × 6x²। দেখুন এইটা কিন্তু মিলে গেছে। আবার এই দুটো যদি যোগ বিয়োগ করেন তাহলে -x থাকে, এখানে কিন্তু -xই আছে আমাদের। এখন আমরা এইখানে একটা কাজ করতে পারি, দুইটার মধ্যে আসলে x আমাদের কমন যায়। x কমন গেলে এখানে কি থাকে আমাদের? এখানে থাকবে 2x - 3 থাকবে। পজিটিভ যদি 1 কমন যায় 2x - 3 থাকে। ওকে, এখন এখানে দেখুন দুইটা পদ রয়েছে, এখানে একটা পদ, এখানে একটা পদ রয়েছে। দুইটা পদের ক্ষেত্রেই 2x - 3 আছে। সুতরাং আমি যদি 2x - 3 যদি কমন নেই, এই পদে থাকে হচ্ছে আমাদের x প্লাস এখানে থাকে হচ্ছে এই যে এই 1 থাকে। তার মানে এর উৎপাদক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2x - 3 আর একটা হচ্ছে x + 1। এর পরের নাম্বারে যদি আসি আমরা 8 নম্বর অঙ্কে, এখানে বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এ কথা বলা হচ্ছে। প্রতি মিনিটে 80 বার ঘুরে, প্রতি মিনিট বলতে কি 60 সেকেন্ডে 80 বার ঘুরে। যদি একটা চাকা একবার ঘোরে তাহলে কত ডিগ্রি অতিক্রম করে? একটা চাকা, এই যে একটা চাকা যদি একবার ঘুরে এখানে 360 ডিগ্রি উৎপন্ন করা আছে, তাহলে যদি একবার ঘুরে তাহলে 360 ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে কতবার ঘুরে? 80 বার ঘুরে। তাহলে 80 * 360, 360 অর্থাৎ একটা শূন্য আমি এখানে রাখলাম আর এখানে 8 লিখলাম, অর্থাৎ এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য, দুইটা শূন্য আমি রেখে দিয়েছি। তো এটা যদি গুণ করি 86 48 এর 8 হাতে হচ্ছে 4, 3 × 24, 25 26 27 28, 28 আর দুইটা শূন্য কিন্তু আমাদের এখানে আছে, অর্থাৎ এইটা হচ্ছে 2880। এটা হচ্ছে আমাদের মূলত গুণফলটা, অর্থাৎ যদি চাকাটি 80 বার ঘোরে তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ 1 ডিগ্রি ঘুরে একবার যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি, যদি 80 বার ঘুরে তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেকেন্ডে প্রতি মিনিটের কথা বলা হচ্ছে, তার মানে 60 সেকেন্ডে ঘুরবে হচ্ছে এত ডিগ্রি। এখানে বলছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে, তাহলে আমরা এখানে বলতে পারি 60 সেকেন্ডে ঘুরে 60 সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কত? কম, 28800 বাই হচ্ছে 60। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন দেখুন এই শূন্য আর যদি আমি এই শূন্য কেটে দেই, এখানে থাকে কত আমাদের? আমি যদি এটাকে গুণ করে দেই 2880, এইটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে আমি এই 28 কে ভাগ করব, সেক্ষেত্রে 4 6 24, 4 বার 4 6 24, এখানে 4 থাকে ব্যবধান। আবার এই যদি আমি 8টা কেটে নেই, এখানে 48, তার মানে 6 8 48, এখানে 8 এখানে 0, তার মানে 480 ডিগ্রি। এই শূন্যর কারণে আমি এখানে একটা শূন্য দিয়েছি, তার মানে এটার অ্যানসার হবে 480 ডিগ্রি। অর্থাৎ এই যে 1 সেকেন্ড যদি চাকাটা ঘোরে তাহলে 480 ডিগ্রি অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার।
এরপরে দেখুন 81 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? 40 থেকে 100 এর মধ্যে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে তাদের পার্থক্য কত? দেখুন 40 থেকে 100, তাহলে এই 40 থেকে 100 যদি হয় তাহলে এর পরবর্তী বৃহত্তম সংখ্যা কত? মৌলিক সংখ্যা কত? 41। এটা হচ্ছে আমাদের 40 এর পরবর্তী মৌলিক সংখ্যা। কোনগুলো মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু আমরা এর আগেই বলেছি। হ্যাঁ, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এবং 100 এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 97। তাহলে এখন বলছে সর্বনিম্ন এদের মধ্যবর্তী সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য। দেখুন এই দুটোর পার্থক্য কত? তাহলে 97 41 যদি বিয়োগ করেন আপনি এখানে 6 আসে, আর 4 আছে 9, এখানে 5 আসে, তার মানে 56 হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য হচ্ছে 56। এরপরে আমরা এই যে এই 3 নম্বর অঙ্কে আসি। এখানে বলা হচ্ছে x + 2y = 4, xy = 2 হয়, তবে x এর মান কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেয়া হচ্ছে x + 2y = 4 দেয়া আছে, আর একটা পার্ট দেয়া আছে xy = 2। তাহলে x এর ভ্যালু কত আমরা এখান থেকে বের করব। আমরা যদি x এর ভ্যালু বের করতে চাই তাহলে এখান থেকে আমরা জাস্ট y এর ভ্যালুটা বের করে নিই। y এর ভ্যালু আমাদের কত আসে? y = 2/x। ওকে, এখান থেকে y এর ভ্যালু হচ্ছে 2/x। আমরা y এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দেব। x + 2 * y এর মান হচ্ছে 2/x = 4। এখন জাস্ট আর গুণ করে দিব, লসাগু করে দিব। লসাগু হচ্ছে x, তাহলে এখানে x² + 4 = 4। এইটা হবে ক্যালকুলেশন। এর পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি x² + 4 এখানে ইকুয়াল সাইন ইকুয়াল 4x, তার মানে x² - 4x পজিটিভ 4 = 0। এখান থেকে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে এখান থেকে ফর্মুলা আসতে পারি -2 সূত্রের a হচ্ছে x, b হচ্ছে 2, পজিটিভ 2 এর উপর স্কয়ার = 0। দেখুন x² - 2ab + b² এর ফর্মুলা, তার মানে হচ্ছে x - 2 তারপর হোল স্কয়ার = আন্ডার x - 2 = 0, অতএব x = 2। এটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে আমাদের 2। আমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে জাস্ট হচ্ছে মানটা এখানে বের করে ফেলেছি। এরপরে দেখি 87 নাম্বার অঙ্ক। এখানে দেখুন এই অঙ্কগুলো আপনি কিভাবে করবেন। এই অঙ্কগুলো জাস্ট হচ্ছে আপনি একবারে উত্তরটা লিখতে পারেন যে আসলে a³ - b³ এর যে ফর্মুলাটা এটা ইউজ করলে হয় 4 এর উপরে কিউব পজিটিভ 3ab, অর্থাৎ হচ্ছে 4 হবে এখানে। তার মানে 4 4 16 4 64 64 পজিটিভ 3 4 12, অর্থাৎ হচ্ছে এখানে 4 আর 2 6 76 হচ্ছে आंसर। এখন এটা কিভাবে আসে এটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন a - 1/a এর মানটা দেয়া আছে, a³ - 1/a³ এর ভ্যালু বের করতে হবে। a - 1/a হোল কিউব প্লাস 3a * 1/a * a + 1/a হোল কিউব। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন সূত্র। এখন আমরা কি করলাম, এখানে জাস্ট মানটা বসাই দিয়েছি। এর মানটা কত আমাদের? এর মানটা এখানে দেয়া আছে 4, 4 এর উপর কত? কিউব। এখানে কিন্তু 4 এর উপরে কিউব লিখেছি, দেন প্লাস এখানে প্লাস, এখানে a ক্যান্সেল 3 ডট এর মান কত আমাদের? 3। এর মান হচ্ছে এখানে মাইনাস চিহ্ন হবে, এর মান হবে আমাদের 4। তাহলে আমরা এখানে 4 বসিয়েছি, জাস্ট এখানে ক্যালকুলেশন করে দিয়েছি। এইভাবে এটা করে দেবেন। এর পরের নাম্বার বর্তমান সময়ে খুব বেশি ইম্পর্টেন্ট আর একটা ম্যাথস হচ্ছে 84। এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 8 হলে লসাগু কত? দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে, এই যে দেখুন এখানে 5x একটা 6x একটা। তাহলে আমি একটা সংখ্যা যদি 5x ধরি তাহলে আরেকটা সংখ্যা হবে 6x, এবং এদের গসাগুর কথা বলছে 8। তাহলে এই দুইটার গসাগু কত হবে আমাদের? গসাগু হবে
গসাগু মানে কি? দুইটার কমন উৎপাদক যেটা সেটা। দেখুন 5 এবং 6 এর মধ্যে কমন উৎপাদক নাই 1 ছাড়া। x আর x এর মধ্যে কমন উৎপাদক শুধু x, তার মানে এই গসাগু হচ্ছে x। আর এইখানে প্রশ্নে গসাগু কত দেয়া আছে? 8 দেয়া আছে। শর্ত মতে x তাহলে আমাদের এখানে 8। এখন বলছে এদের লসাগু কত? এলসিএম লসাগু। তো লসাগু কত হবে আমাদের? লসাগু হচ্ছে এই দুইটার মধ্যে দুইটা দ্বারাই ভাগ যাবে নিকটবর্তী এমন একটি সংখ্যা। তাহলে লসাগু হচ্ছে 5 6 কত? 30, কারণ এই দুইটার মধ্যে আসলে 30 এর নিচে কোনো এমন কোনো সংখ্যা নেই যেটাকে ভাগ যায়। তাহলে 30, এখানে x আর x এর মধ্যে x, তাহলে 30x। 30x হচ্ছে আমাদের লসাগু। 30x এর যদি লসাগু হয়, এখানে 30 ইনটু x এর ভ্যালুটা কত আমরা পেয়েছি? 8 পেয়েছি। সুতরাং 8 আমরা এখানে বসাই দেব। 3 আসছে 24, তার মানে হচ্ছে 240 হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। লসাগু হচ্ছে 240। দেখুন আপনারা যে অঙ্কগুলো দেখছেন, এই অঙ্কগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা যারা পরীক্ষা দেবেন, এই ধরনের অঙ্কগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ পরবর্তী অঙ্কে যাচ্ছি, এখানে বলা হচ্ছে -5 এবং প্লাস মড অফ 5 এর দূরত্ব কত। এখানে দেখুন ডিসটেন্সের কথা বলছে। এখানে বলছে -5 আর একটা হচ্ছে মড অফ 5, এদের ডিসটেন্সটা কত। আমি যদি আপনাকে এটা জাস্ট একটা গ্রাফে দেখাই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে -5, এটা -4, -3, এটা -2 -1। ওকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, দেন এটা হচ্ছে আমাদের 5। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি এই গ্রাফ ছাড়াও কিন্তু এই অঙ্কটা করতে পারবেন, কারণ এখানে মড চিহ্ন দেওয়া আছে। মড চিহ্ন মানে কি? মড চিহ্ন হচ্ছে এমন একটা মেশিন, এর মধ্যে আপনি যাই দেন আউটপুট কিন্তু আপনার হচ্ছে পজিটিভ হয়ে আসবে। -5 দিলেও পজিটিভ 5 হয়ে আসবে, -10 দিলেও পজিটিভ হয়ে আসবে, -1 দিলেও পজিটিভ হয়ে বের আসবে। অর্থাৎ এইটা এমন একটা মেশিন, আপনি যাই দেন সবকিছুতেই আউটপুট আমরা পজিটিভ পাবো, কখনোই নেগেটিভ পাবো না। সুতরাং আমরা এটাকে লিখতে পারি, এই যে -5 এদের ডিসটেন্সের কথা বলছে। ডিসটেন্সের কথা যদি বলে আপনাকে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আসলে ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। এই যে পয়েন্টটা -5 লেখা আছে, এটা কিন্তু নেগেটিভ সংখ্যা রেখায় ইন্ডিকেট করতেছে। এই যে দেখুন নেগেটিভ -5, এই সংখ্যাটা, এই পজিশনটার কথা বলা হচ্ছে। এবং এইটা এখান থেকে যেহেতু মড চিহ্ন দেয়া আছে, এখানকার আউটপুট আমরা 5 পাবো। সুতরাং এই যে এখানকার 5, এইটুকু ডিসটেন্সটা কত? আমাদের দূরত্বের কথা বলছে। এইটুকু ডিসটেন্সটা কত? কারণ আমরা পুরোটাই যোগ করে নেব। যোগ যদি করে দিই, তার মানে এইখানে +5, এখানে মড অফ 5 দেয়া আছে, এখানে 5, কারণ এখানে তো +5 আসবে পজিটিভ, আর এইখানে তো +5 অটো চলে আসে, 5 5 10। কারণ এইখানে গুণে দেখবেন আপনার হচ্ছে 10টা ইউনিটই এখানে রয়েছে। সুতরাং এইগুলো জাস্ট হচ্ছে আপনারা গুণন করে দিবেন। আপনার এইগুলো মাইনাস থাকলেও যখন আপনি যোগ করবেন সবগুলো কিন্তু যোগ হয়ে যাবে, কারণ এটা ডিসটেন্সের কথা বলা হচ্ছে। দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? কখনোই হয় না। সুতরাং এই এককগুলো সর্বদাই পজিটিভ হিসেবে আপনাকে ক্যালকুলেট করতে হবে। এরপরে আমরা 85 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে 3/5 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান 4/5 হয়। 3/5 এর কথা বলছে, এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে। তাহলে এর লব ও হরের সঙ্গে আমি যদি x যোগ করি, পজিটিভ x, 3/5 এই ভগ্নাংশের লব ও হরের সঙ্গে একই সংখ্যা আমি x যোগ করেছি, যোগ করলে ভগ্নাংশের মান 4/5 হবে। এটা ইজ ইকুয়ালস টু 4/5 হবে। এখন জাস্ট হচ্ছে আমাদের x এর মান দরকার। 3 5 15 পজিটিভ 5x ইজ ইকুয়ালস টু 4 5 20 পজিটিভ 4x। ওকে, আমরা এবারে করব কি, এই 5x আর 4x একদিকে যদি নিয়ে আসি তাহলে অনলি x হয়। আবার এখানে 20 আছে, মাইনাস এই 15টাকে ওই সাইডে আমরা নিয়ে যাব, -15। তাহলে তার মানে হচ্ছে এখানে 5। তার মানে এখানে বলছে 3/5 এর লব ও হরের সাথে
কোণ একই সংখ্যা যোগ করলে, তার মানে এই 3/5 এর সঙ্গে আপনারা যদি হর এবং লবে এই 5 যোগ করেন তাহলে বর্গমূলের মান সর্বদা 4/5 হবে। এরপরে মজার একটি অঙ্ক আছে আমাদের এখানে, বলছে নিচের কোন তিনটি ক্ষেত্রে ত্রিভুজ আঁকা অসম্ভব। একটা ত্রিভুজ আর্ট করতে গেলে বাহুগুলোর ক্রাইটেরিয়া জানতে হবে আপনাকে, যে একটা ত্রিভুজ আর্ট করতে গেলে বাহুগুলোর কি ধরনের ক্রাইটেরিয়া বা কি ধরনের বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন সেই বিষয়টা এখানে কোশ্চেন করানো হচ্ছে। এই ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এটা হচ্ছে আমাদের একটা থিওরি, অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ধরুন আপনার এই ধরনের একটা 2 আছে, 1 আছে, 3 আছে, এই ক্ষেত্রে কি আসলে ত্রিভুজ গঠন করা পসিবল কিনা, অর্থাৎ এই বাহু আর এই বাহু, এই দুই বাহু যোগ করলে এটা হচ্ছে অবশ্যই বড় হতে হবে। সিমিলার উপায়ে এই বাহু আর এই বাহু, এই দুটো যোগ করলে এটা হচ্ছে অবশ্যই বড় হতে হবে, না হলে ত্রিভুজ গঠন হবে না। এই বাহু আর এই বাহু যোগ করলে অবশ্যই এই বাহু অপেক্ষা বড় হতে হবে, না হলে ত্রিভুজ গঠন করা পসিবল নয়। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের মূল থিঙ্কিং। এখন দেখুন এই চারটার মধ্যে আসলে যে কোনো একটার ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা পসিবল নয়, সেটা আমরা দেখি। প্রথমটা দেখি 5, 8 এবং 3, এই দুটো যোগ করেন তো এইটার চেয়ে বড় কিনা, বড়, সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা পসিবল। এবারে যদি আমি এই যে এইটার সঙ্গে এটা নিই তাহলে কত হয়, 5 যোগ 3 = 8। এই 8 কি আসলে এই 8 এর চেয়ে বড়? অবশ্যই নয়। আমাদের এখানে বলছে যে বড় হতে হবে, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। যেহেতু এই বাহু আর এই বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় না, সমান হয়, সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা পসিবল নয়। সুতরাং 1 নম্বরটাই আসলে আমাদের এখানকার অ্যানসার। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একই কন্ডিশন স্যাটিসফাইড করবে। এরপরে দেখুন আমরা যদি এখানে আসি 88 নাম্বার অঙ্ক, এখানে বলছে এত এবং এত পরস্পর সমান হলে x এর মান কত হবে। এইটা অর্থাৎ হচ্ছে এই যে পার্টটা এবং এই যে পার্টটা, এই দুটো পরস্পর যদি সমান হয় তাহলে x এর ভ্যালুটা কত এটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে 5x/3 6 + 3 = x/3 + 10। এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে x এর ভ্যালু কত এটা বের করতে হবে। এটা অনেক সিম্পল ক্যালকুলেশন। এখানে 5x + 3 × 6 = 18, অর্থাৎ আমি এখানে এই 6 হচ্ছে এলসিএম করেছি বা লসাগু করেছি। লসাগু করলে আমাদের এই পার্টটা আসে = এখানে যদি 3 লসাগু হয় তাহলে 3 দ্বারা 3 কে ভাগ 1, 1 দ্বারা x কে গুণন, তার মানে x পজিটিভ, এর নিচে 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ 3, 3 দ্বারা 10 কে গুণন, তার মানে হচ্ছে 30। এখন এই 3 দ্বারা যদি 6 কে কাটি এখানে 2 আসে, তার মানে এখানে থাকে 5x + 18 = এই 2 দ্বারা এই পার্টটাকে গুণ করে দেন 2x + 60। এখন দেখুন আমাদের x এর ভ্যালু হচ্ছে এইখানে বড়, সুতরাং এই পার্টটাকে এই সাইডে নিয়ে আসুন, তার মানে 5x - 2x = 60 - 18। এটা অর্থাৎ এই 18টাকে এই সাইডে নিয়ে যাওয়ার কারণে এখানে মাইনাস হয়ে এসেছে। তার মানে এখানে 3x = 18 থেকে 60 থেকে যদি আপনি 18 বাদ দেন সেক্ষেত্রে 42 আসে। 42 যদি আসে 3 দ্বারা x = 42/3, তার মানে 3 × 14 = 42, তার মানে 14 হচ্ছে এখানকার অ্যানসার। তার মানে 88 এর অ্যানসারটা আপনারা এভাবে বের করে নেবেন। এরপরে দেখুন 80 নাম্বার অঙ্ক এবং এই লেকচারের সর্বশেষ অঙ্ক। তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই ম্যাথগুলো বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা যদি এই ধরনের আরো সুন্দর সুন্দর লেকচার পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন বা ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার এই পেজটি, ফেসবুকের যে পেজটি রয়েছে এই পেজটি অবশ্যই শেয়ার করবেন। তো আমরা এখানে 89 নাম্বার অঙ্কে আসি। 89 এ এখানে বলা হচ্ছে যে একটা সামান্তরিকের কথা বলা হচ্ছে। সামান্তরিক আমরা কিভাবে জানি, দেখুন এইটা হচ্ছে আমাদের সামান্তরিক, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণ এক সমকোণ নয়, এটা হচ্ছে সামান্তরিক। এখানে বলা হচ্ছে AB CD, এটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের BCD কোণ 130 ডিগ্রি, BCD কোণ, এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 130
30 ডিগ্রি। তাহলে এবিসি অ্যাঙ্গেলটা কত? এই যে এবিসি অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা কিন্তু জানি এই যে যখন একটা সরলরেখার মধ্যে কোনো কোণ উৎপন্ন হয় এটা 180 ডিগ্রি হয়। সিমিলার করে এই রেখাটাকে যদি আমি বাড়ায় দেওয়ার পরে দেখুন এই অ্যাঙ্গেলটা কিন্তু দেয়া আছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেলটা। কারণ কি এই রেখাটা সমান্তরাল এবং দুইটি একই পাশে অবস্থিত, সুতরাং এটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। এখন এই অ্যাঙ্গেল আর যদি এই অ্যাঙ্গেল সমান হয় সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের হলো 180 ডিগ্রি, তাহলে এটা 130 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত? কারণ আমরা কিন্তু জানি এটা হচ্ছে 180 ডিগ্রি, যদি 130 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত? তাহলে 50 ডিগ্রি। কারণ এই 50 এর সঙ্গে যদি আপনি 130 যোগ করেন তাহলে আপনার 180 আসে, আর আমাদের এখানে বলা হচ্ছে এক সরলকোণ সমান 180 ডিগ্রি। এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।